আমি শানুর বড় ভাই, এই দায়িত্ব পালন করার ভার একান্তই আমার। আমার বোনের চিকিৎসার টাকা আমাকে জোগাড় করতে হবে মেহনত করে, কারো করুণা ভিক্ষা করে নয়। কি বললে? আমি তোমাদের করুণা করছি? আমি তোমাদের কেউ নই। আমি তোমার মাকে মা ডাকিনি, তোমার বোনকে বোন ডাকিনি। কিন্তু লোকে তো সে কথা বুঝবে না রুনা। কে কি বুঝবে না বুঝবে, কি বলবে না বলবে, তার উপর ভরসা করে যখন এতকাল পথ চলিনি, বাকিটুকু চলতে পারবো। আপনি জানেন না মা, আপনারই মেয়ে বড় জেদি মেয়ে। আজ যদি নিরাশ করে ফিরিয়ে দেন তাহলে হয়তো হয়তো রুনা, তুমি তো আমাকে চেনো বাদল, তারপরও আমাকে ফিরিয়ে দেবে? শানু, লক্ষ্মী বোন আমার, তুইও আমাকে ফিরিয়ে দিবি। আজ যদি তোর প্রতি আমার কোনো কর্তব্য আছে বলে ভুল করে জেনে থাকিস, তুই আমার সেই কর্তব্য বোধকে অপমান করবি। বল শানু, পারবি বোন? কে তোমাকে অপমান করবে? কার এত বড় সাহস রুনা? মা, ভাইয়া, যদি ভাবো স্বার্থপরের মতো নিজের দিকটা দেখছি, তাহলে আমি বড় দুঃখ পাবো। শুধু এটুকু অনুরোধ করব, ওকে ফিরিয়ে ওর মনে কষ্ট দিও না মা। ও বড় সহজ সরল, ওকে দুঃখ দিলে যে আমাদেরই পাপ হবে মা। ঠিক আছে, তুই যখন বলছিস দাও রুনা, আমি কালী ডাক্তারের কাছে যাব। বুবু, বুবু, বুবু যাস নে, বুবু দা, বুবু যাস নে, বুবু দা, বুবু, 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 কোথায় যাচ্ছিলি বুবু? এখন সাগর থেকে টেনে নিয়ে যেত। নিয়ে গেলে তো ভালোই হতো। বুবু, না রে না রতন, তোর মতো যার একটা ছোট ভাই আছে, তাকে কি সাগর টেনে নিয়ে যেতে পারে? বাড়ি চল বুবু, একেবারে বুঝে গেছিস, মা বলবে। হ্যাঁ হ্যাঁ, তাই চল। বুবু দেখ কত বড় একটা শামুক। খুব সুন্দর, তাই না রে? হ্যাঁ বুবু, খুব সুন্দর। আমি যদি একবার দেখতে পেতাম। বুবু, তুই দেখতে পাবি বুবু, বাবা বলেছে তোকে বড় ডাক্তারের কাছে নিয়ে যাবে। আমার চোখে চিকিৎসা করতে অনেক টাকা লাগবে রে রতন। অত টাকা বাবা কোথায় পাবে বল? সেই ভাবনা আজ থেকে ভাবতে হবে না, বাবা যখন বলেছে ব্যবস্থা একটা হবেই। আবার তুই এখানে? আমিও কুম্ফু শিখবো। কুম্ফু শিখবো? জানিস না মা এসব পছন্দ করে না। তাহলে তুমি এসব কর কেন? আরে আমি তো বাবার ছেলে। আমিও বাবার ছেলে হব। তার আগে মায়ের অনুমতি লাগবে। মায়ের কাছে বলতে গেলে মা মারবে যে। তার আমি কি করব?
ভাইয়া, তুই কি চাস তোকে শেখানোর অপরাধে মা আমাকে ঘর থেকে বের করে দিক? যা ভাগে এখান থেকে, যা। এক কাপ চা দে। কি হলো? না না, কিছু না। হলো আচ্ছা, তুমি বাদলকে কিছু বলতে পারো না? অন্যায় তো কিছু করছে না। এই যুগে বাঁচতে হলে শক্তিরও প্রয়োজন আছে। তাই বলে সারাক্ষণ মারামারি করবে? তুমি ভুল করছো। মারামারি নয়, নিজেকে রক্ষা করার একটা আধুনিক কৌশল, মার্শাল আর্ট। কুলির আবার আটফাট। কুলি বলে কি আমরা মানুষ নই? মা, আমিও কুম্ভু শিখবো। মারবো এক থাপ্পড়। ভাত খা। মা, ভাত দাও। সারাদিন কি কাজ করে এসেছেন যে সেই ভাত দাও? এক শালা বেআইনি কাজ করছিল, ওর বাপের নাম ভুলিয়ে দিয়েছি। দাও, ভাত দাও। তুই আবার মারামারি করেছিস? তোর ভাত বন্ধ, যা। মা, থাম তুই। আহা, তুমি চুপ করো। ওঠ, বেরো, বেরো বলছি। ভাইয়া, 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 নে ভাত খা। এই রে, মা আসছে। লুকা লুকা লুকা, তাড়াতাড়ি লুকা। ভাইয়া, ভাইয়া, নে ভাত খা। মা পাক ঘরে, তাড়াতাড়ি খা। এই রে, মা আসছে। লুকা লুকা, তাড়াতাড়ি লুকা। বাদল, এই বাদল, মা, খেলি না? তুমি তো খেতে মানা করলে, খাবো কি করে? এই যে আপনারা বেরিয়ে আসুন। তুমি খেয়েছো মা? তোকে ফেলে আমি খেয়েছি কখনো? তোমরা? আমরা আমরা তোমাকে পিঠে তক্তা বানাবো। কেন? আমাদের খুশি। ঠিক আছে, ঠিক আছে, তক্তা বানাও আর ফার্নিচার বানাও, ওসব পরে হবে। কিন্তু আমাকে এখন আমার বন্ধুর কাছে যেতে হবে। পচারো, তক্তার সাইজ না দেখেই ছেড়ে দেবো? তা হবে না। আচ্ছা, ঝামেলা। ঠিক আছে, বানাও তাহলে তক্তার সাইজ।
তুমি ওদের মারলে কেন? তুমি আবার কে? প্রশ্নটা আমি আগে করেছি, উত্তরটাও আগে চাই। ওদের মারলে কেন? দেখো, আমার তারা আছে। প্রশ্নের উত্তরের সময় এখন না। আমি আমার বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি। আমার প্রশ্নের উত্তর না দিয়ে তুমি এক পাও আগাবে না। আমি বাধা দেব। আমি যাচ্ছি। ক্ষমতা থাকে তো বাধা দাও। কামাল, 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 দেখলি কেমন বুদ্ধু বানালাম? যে বন্ধুর কাছে তুই ছুটে যাচ্ছিলি পাগলের মতো, সে নিজেই তোর সামনে এসে হাজির হয়েছে। এত বছর বিদেশে থেকেও যে ছোটবেলার বন্ধুকে ভুলে যাসনি, এটাই ভাগ্য। চল চল, এই তোমরা যাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চল ওই দোকান থেকে এক কাপ চা খেয়ে নি। নে বস। সাবিয়া, 2 কাপ চা দে। তুই আমাকে চিনতে পারিসনি, আমি কিন্তু ঠিকই চিনেছিলাম। চিনবি তো, তোর কাছে আমার ছবি পৌঁছেছিল, কিন্তু তোরটা তো এখন আমার হাতে পৌঁছেনি। আমি তো অনেক আগেই পাঠিয়েছিলাম। নে। পয়সা নেই। এখন তাহলে বাড়ি যাই, পরে দেখা হবে, কি বলিস? আগে আমাদের বাড়ি চল না। এত বছর পর মা তোকে দেখে খুব খুশি হবে। মায়ের সাথে তো অবশ্যই দেখা করব, কিন্তু আজ না। তাড়াতাড়ি বাড়ি না গেলে ভাবি রাগ করবে। আসি। হ্যাঁ, চলি। মামুনি, চিনতে পারছিস না? আমাদের আকবরের ছোট ভাই কামাল। হাই কামাল। কেমন আছো? ফাইন। বসো। পাপা,
পকেটে হাত দাও তো। পকেটে হাত দেবো কেন? আমার টাকার দরকার। বান্ধবীদের নিয়ে হেভি প্রোগ্রাম আছে। দুদিন আগেই তো বিশ হাজার নিলি। ওহো পাপা, আমি কার মেয়ে? আমার আমার পাপা ধনী না গরিব? ধনী। পার ডে কত ইনকাম? এই ধর 3 লাখ। আর আমি তোমার অনলি ওয়ান ডটার। ইয়েস। 10% খরচ করতে পারবো না। অবশ্য তুমি যদি বলো, আমি সবাইকে বলবো আমার পাপা গরিব হয়ে গেছে। ওরকম একটা মিথ্যে কথা আমার মেয়ে বলবে? অ্যাবসার্ড। এই টাকা Thank you, পাপা। চলি। ব্রেকফাস্ট করে গেলি না? বাইরে কোথাও করে নেব। কামালকে নিয়ে যা, সঙ্গে একজন পুরুষ মানুষ থাকলে। এতগুলো মেয়ে মানুষের সঙ্গে একজন পুরুষ মানুষ ইম্পসিবল। চলি কামাল, প্লিজ ডোন্ট মাইন্ড। বাই। কত বছর পর তোমাকে দেখলাম বাবা, বাড়ির কথা মনে পড়লো। কি করবো চাচি, ভাইয়ার হুকুম, পড়াশোনা শেষ না করে বাড়ি ফেরা চলবে না। বাপ মাকে হারিয়ে ভাই ভাবি সংসারে মানুষ, তাদের কথা না শুনলে কি চলে? তোমার চাচাই এই এলাকার মানি লোক, তোমার ভাই কোম্পানির ম্যানেজার, তোমরা কত বড় লোক, তবু যে আমাদের কথা মনে রেখেছো। এমন করে বলে ওর দাম বাড়িয়ে দিও না তোমার। ও যদি নিজেকে বড়লোক ভেবে গরিব বলে আমাদের ঘৃণা করে, তাহলে ওর নাক নকশা বদলে দেবো না। জানিস তো এই একটাই। তোমরা গল্প করো, আমি চা পাঠিয়ে দিচ্ছি। আজকাল প্র্যাকটিস করছিস কোথায়? আর কোথায়, আগে সেই পুরনো জায়গায়। ভালোই হলো, আমিও কাল থেকে তোর সাথে জয়েন করবো। ঠিক আছে, আসিস। চিনতে পারছিস না? ও তো শানু, আর এ হচ্ছে রতন, আমার ছোট ভাই। বাদল, শানু মানে? শানু অন্ধ হয়ে গেছে কামাল। কেমন করে কি হলো জানি না, সাগর পাড়ে ঝিনুক করাতে শানু খুব ভালোবাসে। সিরাজ 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 একবার দেখি ভালো লেগে গেল। মেয়েটা কে রে? এখন বলা যাবে না। বলা যাবে না কেন? 100% কনফার্ম না হয়ে কোনো কথা বলা উচিত হবে না। ওটা রেজাল্ট উল্টে আপনি পারিস কেন? আমি আছি না, উল্টে করে ঠিকই সোজা করে দেবো। ওটা অন্য ব্যাপার, ওখানে কুংফু ক্যারাটে চলে না। আরে চালালেই চলে, একবার বলেই দেখ না কি হয়। কি হলো বললি না? বলবো বলবো, তোকে না বলে কি আমি থাকতে পারি? আগে সময় হোক। ভাই, গফু শেখের বাড়িটা কোন দিকে বলতে পারো? যেদিকেই থাক, কোনো লাভ হবে না। বাবা কাজে যাবে না। কাজে যাবার জন্য তোমার বাবাকে আমরা খুঁজতে আসিনি। মালিক তোমার বাবাকে ডেকে পাঠিয়েছেন একটা বিশেষ কাজের জন্য পুরস্কার দেবেন বলে। আচ্ছা, ওই যে আমাদের বাড়ি। আচ্ছা চলে। পড়ে গেলি কি করে? লাগেনি তো? এত রাত হয়ে গেল, বাবা আসছে না কেন মা? ভাইয়া, বাবা আসছে না কেন? আসবে, ঘাবড়াচ্ছিস কেন? মালিকের সাথে দেখা করতে গেছে, সঙ্গে দুজন লোকও আছে। মাঝে মাঝে তো বাবার রাত হয়, রাতে যদি না ফেরে সকালে ফিরবে।
আমি তো বাবাকে যেতে নিষেধ করেছিলাম ভাইয়া, বাবা তো আমার কথা শুনলো না। ভাবিস না শানু, কাল সকালের মধ্যে বাবা ফিরে না এলে আমি নিজেই তার খোঁজে বেরোবো। কোম্পানির কোনো ব্যাপারে মালিক কারোর সাথে দেখা করেন না, ম্যানেজার হিসেবে সব আমাকেই দেখতে হয়। বলো তোমার কি দরকার? আমার বাবা তার সাথে দেখা করতে এসে গত রাতে বাড়ি ফেরেননি। তোমার বাবার নাম? গফুর শেখ। গফুর শেখ মালিকের কাছে যাবে কেন? তার তো আমার কাছেই আসার কথা। তা তো জানি না স্যার, বাবা বলেছিলেন মালিকের কাছে যাবেন। সোনার মূর্তি বরফের ভেতর আমাদের ফ্যাক্টরিতে। তোমার বাবার মাথায় কি গন্ডগোল আছে নাকি? স্যার দেখো, গফুর শেখ সোনা বা পেতলের মূর্তি টূর্তি যদি পেয়েও থাকে, এ ধরনের ঘটনা আমার ফ্যাক্টরিতে ঘটেনি। আর আমি ভালো করেই জানি মালিকের সাথেও সে দেখা করতে আসেনি। তুমি বরং অন্য কোথাও খোঁজ করে দেখো, কোন ছিনতাইকারীর হাতে করে খুন হয়ে গেল কিনা। স্যার তুমি এখন যেতে পারো। একটি রাতও যে আমাদের ছেড়ে দূরে থাকেনি। সেই লোকটি আজ কদিন ধরে বাড়ি ফিরছে না, কোনো খবরও দিচ্ছে না। কেন কেন এমনি হচ্ছে রে বাদল? তবে মা চুপ করো মা, ও কথা মুখে এনো না। ভাইয়া ভাইয়া, বাবাকে ভালো করে খোঁজ ভাইয়া, বাবাকে খুঁজে বের কর। অন্তত এই বিশ্বাসটুকু এনে দে, আমাদের বাবা আজও বেঁচে আছেন। শানু ভাইয়া, বাবাকে খুঁজিয়ে এনে দে। বাবার জন্য আমার বুকের ভেতরটা কেমন জানি করছে, আমি যে সহ্য করতে পারছি না ভাইয়া। চুপ কর ভাই, চুপ কর। বাবাকে ফিরিয়ে আনবই, এই মায়ের পা ছুঁয়ে বলছি। একটু সন্ধান দিতে পারেন? আগে যারা নিখোঁজ হয়েছে তাদের সন্ধান তো তাদের পায়নি বাবা, তুমি হয়তো পাবে না। বয়স হয়েছে, সব দিক খেয়াল রাখতে পারি না, বুঝলে? ব্যবসা এখন পুরোপুরি তোমার। তাই এবারের বোনাসটা সবাইকে ঠিক মতো দেওয়া হয়েছে তো? হয়েছে স্যার। হোয়াট? স্যার মানে? আঙ্কেল বলতে পারো না? তুমি আমার আপন বড় ভাইয়ের ছেলে, এমন গোবেচারা কর্মচারী ভাব ধরে থাকো কেন? হ্যাঁ, প্রোটোকল মেনটেন না করলে কোম্পানিতে ডিসিপ্লিন বজায় থাকবে না স্যার। হ্যাঁ, এখানে শুনতে ভালো লাগে। হ্যাঁ, ঠিক আছে, এখন থেকে চেষ্টা করব স্যার। হ্যাঁ? আঙ্কেল আঙ্কেল। হ্যাঁ, তাই করবে। আর শোনো, এমনিতেও তোমরা আমার যথেষ্ট আপন হলেও ভাবছি একটা ফাইনাল সম্পর্ক স্ট্যাবলিশ করব। তোমাদের দু ভাইকে আমার বিশ্বাস নেই, জি? যখন তখন উড়াল মারতে পারো। ভাবছি কামালের সঙ্গে রুনার বিয়েটা দিয়ে তোমাদের সঙ্গে আমার বাঁধনটা আর একটু পাকা করব। ও, এ তো আমাদের সৌভাগ্য স্যার। স্যার, সরি আঙ্কেল। ভাই তাড়াতাড়ি আন। উঠে গেছে। এত শব্দ কিসে রাখবো? ভূমিকম্প হচ্ছে না তো? স্যার, সর্বনাশ হয়ে গেছে স্যার। কি? মেম সাহেব ফায়ারিং হয়ে গেছে স্যার। হ্যাঁ? কাচের জিনিসপত্র ভেঙে চুরমার করে দিচ্ছে স্যার। পুলিশ কি? হ্যাঁ। দেখি। ভাই মামুনি, হ্যাঁ বাবা, হ্যাঁ, শোনো কি সুন্দর সাউন্ড, জাস্ট লাইক মিউজিক। হ্যাঁ, রিয়েলি ফ্যান্টাস্টিক মিউজিক। অনেক হয়েছে, আজকের মতো থাক। কাল আমি তোমার জন্য আরো অনেক প্লেট কিনে এনে দেবো মা। মজা করে ভাঙবে আর মিউজিক শুনবে। হ্যাঁ বাবা, আজ কতদিন হলো আমার স্বামী নিরুদ্দেশ। কোথায় আছে, কি করছে, আমি কিছুই জানি না। আমার স্বামী কি কোনোদিন ফিরবে না বাবা? ধৈর্য ধরো মা, ধৈর্য ধরো, আল্লাহকে ডাকো,
যদি বেঁচে থাকেন নিশ্চয়ই ফিরে আসবেন। যদি বেঁচে থাকে তাহলে তাহলে কি আমার স্বামী আর ফিরবে না বাবা? আমি কি করে বলবো মা, হায়াত মৌত তার হাতে। একমাত্র গফুরি রাহিমি বলতে পারেন তোমার স্বামী বেঁচে আছেন কিনা। তোমার হাতে এটা কি মা? সাদা শাড়ি। মা, ভাইয়া তো বলেছে বাবাকে খুঁজে আনবে। মা, ভাইয়া তো এখনো ফিরে আসেনি মা। বাদল ঠিকই ফিরে আসবে, কিন্তু তোর বাবা আর ফিরে আসবে না। তাই পুরস্কার আনতে গিয়ে তোর বাবা আমার জন্য এই পুরস্কার রেখে গেছে। এটা আমাকে পড়তে দে, এটা আমাকে পড়তে দে। না, এই শাড়ি তুমি কিছুতেই পড়তে পারবে না। আমি তোমাকে কিছুতেই পড়তে দেব না। সাদা শাড়ি তুমি তখনই পরবে যখন তুমি জানতে পারবে তোমার স্বামী আমাদের বাবা মৃত, কিন্তু বাবা তো নিখোঁজ। নিখোঁজ আর মৃত এক কথা নয়। তুই আমাকে মিথ্যে সান্ত্বনা দিচ্ছিস বাদল। মনে করে নাও তাই। তবু এই সান্ত্বনার মাঝে আমরা যদি মনে করি আমাদের বাবা মারা যায়নি, আমাদের বাবা আবার আমাদের মাঝে ফিরে আসবে, তাহলে তুমি কেন বিধবা শাড়ি পরে আমাদের দুঃখ দিতে চাও? বাদল, তুমি কি পারবে না মা? বাবা আমাদের বেঁচে আছে এই বিশ্বাসটুকু বাঁচিয়ে রাখার জন্য রঙিন শাড়ি পরতে। তা হয়তো পারবো, কিন্তু আমি তো জানি যে সাদা শাড়ি আজ তুই আমার হাত থেকে কেড়ে নিচ্ছিস, একদিন হয়তো নিজের হাতে তুই আমার সামনে এনে ধরবি, পড়তে বলবি। সেই মুহূর্তের কষ্টটুকু, দুঃখটুকু আমি তোকে দিতে চাইনি। তাই তাই শাড়িখানা আমি নিজেই কিনে এনেছি। সেদিনের কষ্ট হয়তো আমি সহ্য করতে পারবো না, কিন্তু আজকের বিশ্বাসটুকু নষ্ট হতে দিও না মা। আমি বলছি মা, ভাইয়ার বিশ্বাস সত্যি হবে। বেশ, মা হয়ে তোদের বিশ্বাসের মূল্য দেবার জন্য আমি না হয় আমার বিশ্বাসকে বিসর্জন দিলাম। তোদের বিশ্বাসকে সত্যি বলে জেনে নিয়ে আমি না হয় আজ থেকে তোদের মতো ভাববো। আমার স্বামী আমার কাছে আবার ফিরে আসবে, আবার ফিরে আসবে। কি আপনি? আর একটু হলে তো গিয়েছিলেন ওই জিপটার চাকার নিচে। আমি তো দেখতে পাইনি। আশ্চর্য, দেখতে পারলে মানে? অত বড় একটা জলযন্ত্র জীব শরীরের ওপর হুমড়ি খেয়ে পড়লো আর আপনি দেখতে পাননি? কি করে দেখতে পাবো বলুন? এই আকাশ, এই সাগর, ওই পাহাড়, সুন্দর পৃথিবী যা চিরকালের জন্য চোখের আড়াল হয়ে গেছে, সামান্য একটা জীবগাড়ি কেমন করে চোখে পড়বে? তার মানে মানে আপনি এই বলতে সংকোচ হচ্ছে? বললে আঘাত পাবো? একটুও না, আমি সত্যি সত্যি অন্ধ। সরি, আমি বুঝতে পারিনি। আমি কিন্তু বুঝতে পেরেছি।
আপনি আমাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছেন। আপনার এই ঋণ কখনো শোধ হবার নয়। শুনুন, আপনার পরিচয়টা কিন্তু দিয়ে গেলেন না। আপনার পরিচয় তো দেননি। আমি নতুন এসেছি, এখানকার থানা ইনচার্জ। আমি শানু, কাছেই আমাদের বাড়ি। বাড়িতে মা আছে আর 2 ভাই। আপনার বাবা? আছেন কিনা জানি না, শুধু জানি বাবা হারিয়ে গেছেন। বাবাকে খুঁজছে আমার 2 ভাই। নইলে ছোট ভাই রতন তো আমার সাথে সাথেই থাকে। ও থাকলে কি গাড়ি চাপা পড়ে মরতে যাই? চলুন না, আমি আপনাকে পৌঁছে দেই। এটুকু পথ একাই যেতে পারবো। তাছাড়া এই আদালত বাড়িতে মেহমান নিয়ে গেলে মা রাগ করবেন। আসি। গফুর সিং আমার ফ্যাক্টরিতে কাজ করত, নিখোঁজ হয়েছে। এসব আপনি কি বলছেন ইন্সপেক্টর সাহেব? আপনি যে মূর্তিটার জন্য তাকে পুরস্কৃত করেছেন, সেই মূর্তিটা কোথায়? মূর্তি? কিসের মূর্তি? সোনার মূর্তি, বরফের ভিতর স্মাগল হচ্ছিল। সোনার মূর্তি আমার ফ্যাক্টরির বরফের ভেতর? অসম্ভব, এ হতেই পারে না। আপনি আমার ম্যানেজার আকবরের সঙ্গে কথা বলেছেন? আঙ্কেল, এই যে আকবর, দেখো ইন্সপেক্টর কি বলছে। আমার মনে হয় ইন্সপেক্টর সাহেব কোনো গল্প কারো কাছ থেকে শুনে এসেছেন। এ ধরনের কোনো ঘটনা তো আমাদের এলাকায় ঘটেনি। হ্যাঁ, আপাত দৃষ্টিতে এক সময় বিড়াল ঠিকই বেরিয়ে পড়বে। এনিওয়ে, আপনাদের অনর্থক কষ্ট দেবার জন্য আমি দুঃখিত। চলি। আচ্ছা। আকবর, খুব সম্ভব ব্যবসার সুনাম নষ্ট করার জন্য আমাদের পেছনে শত্রু লেগেছে। তোমাকে আরো সতর্ক হতে হবে। আপনি কিচ্ছু ভাববেন না আঙ্কেল, আর যেখানেই পারুক আমাদের এখানে কোনো শত্রু সুবিধা করতে পারবে না। দ্যাটস গুড। ইন্টারভিউর সিস্টেমটা হলো, যে ব্যক্তি পরপর 4টা কক্ষ ক্রস করে 5 নম্বর কক্ষে যেতে পারবেন, সেই ব্যক্তি মালিক দ্বারা চূড়ান্তভাবে নির্বাচিত হবেন। রিমেম্বার, সততা, চরিত্র এবং সাহসিকতাই আজকের ইন্টারভিউর পূর্ব শর্ত। নাও, নাম্বার 1। আমি আসি ভাইরা, আসুন। বাই। নাম্বার 4। নাম্বার 4। 4 নম্বর হাজির। হাই ডার্লিং। হাই। হাই। কি ব্যাপার, যে যাচ্ছে সে তার ফিরে আসছে না, ঘটনা কি? কি জানি ভাই, কিছুই বুঝতে পারছি। কি জানি। যারা গিয়েছিল তারা না? বাপরে। আরে আপনি যাচ্ছেন কোথায়? ইন্টারভিউ দেবেন না? বাপি, ওনার হোপলেস। সে কি রে? হ্যাঁ আঙ্কেল, রোনার বডিগার্ড হওয়ার মতো একজন লোকের শহরে নেই। কেউ নেই? হ্যাঁ আঙ্কেল, কেউ নেই। মামনি, এরা আমাদের লোক না? এদেরই অবস্থা কি করলো? আমি বেয়াদবি মাফ করবেন স্যার, আমি ইন্টারভিউ দিতে আসছিলাম, কিন্তু এরা কিছুতেই আসতে দিতে চাচ্ছিল না, তাই বাধ্য হয়ে। এদের এই অবস্থা
তুমি করেছো? বাধ্য হয়েছি স্যার, নইলে ওরা এই চাকরিটা আমার ভীষণ দরকার। ইন্টারভিউ কোথায় দেবো? তোর ইন্টারভিউ শেষ, তুই সিলেক্টেড। ধন্যবাদ স্যার। রাবিশ। ইয়া হা ইয়া হা রতন, ইয়া। কামাল ভাই, তুমি কুম্ফু জানো? জানি, কেন বলো তো? ভাইয়া কে বলি, আমাকে কুম্ফু শেখায় না, তুমি শিখাবে? কুংফু শিখে তুমি কি করবে? আমার বাবাকে যা আটকে রেখেছে তাদের কাছ থেকে মুক্ত করে মায়ের কাছে ফিরিয়ে আনবো। এ কি কামাল, তুমি কখন এলে? এই তো চাচি। বাদল কোথায়? ও তো সেই সকালে বেরিয়েছে কাজের খোঁজে। চাচি, আমি তো বাদলের বন্ধু, আপনার ছেলের মতোই। তাই এই বিপদের দিনে সামান্য কিছু টাকা যদি... ঘরে জোয়ান ছেলে থাকতে অন্যের কাছে হাত পাততে নেই বাবা। আমি কি আপনার ছেলে নই চাচি? 100 বার, 1000 বার, লাখো বার তুই আমার মায়ের ছেলে। কিন্তু দোস্ত, যখন প্রয়োজন হবে তখন দিস, এখন না। তার মানে? মা, আমি চাকরি পেয়েছি। সত্যি বলছিস বাবা? হ্যাঁ মা। কি মজা, কি মজা, ভাইয়া চাকরি পেয়েছে। মা, তোমাকে একটা অনুরোধ করব। বাবা নিখোঁজ হবার পর একটি মুহূর্তের জন্য তোমাকে হাসতে দেখিনি, তাই আজ অন্তত একটু হাসো মা। আমি তোমার হাসি মাখা মুখখান একবার দেখতে চাই। তোমার যত কষ্ট হোক, দুঃখ হোক, তবু আমার জন্য একটু হাসো মা, একটু হাসো। এই তো হাসছি বাবা, আমি হাসছি, আমি হাসছি বাবা। তোরা ভেতরে আয়, আমি তোদের জন্য চা করে দিচ্ছি। কোথায় চাকরি পেলি তা তো বললি না। আর বলিস না, বড় লোকের একমাত্র আদরে দুলালির বডিগার্ড। বড় লোকটি কে? তোর চাচা জাফর খান। এই, তুমি ওখানে বসেছো কেন? গাড়ি আমি চালাবো। এটা নিরাপত্তার ব্যাপার। আপনি পথে অ্যাক্সিডেন্ট ঘটিয়ে বসলে জবাব দিয়ে আমাকেই করতে হবে। তুমি যদি অ্যাক্সিডেন্ট করো? করব না। নিজের প্রতি এত বিশ্বাস? বিশ্বাসের জোরেই তো চাকরিটা পেয়েছি ম্যাডাম। রিয়েলি? তাহলে এক্ষুনি গাড়ি থেকে নেমে পড়ো, তোমাকে আমার সঙ্গে যেতে হবে না। তাহলে যে আমার চাকরি চলে যাবে? যাবে না, দরকার হলে তোমার বেতন আমি আরো বাড়িয়ে দেব। বসে বসে বেতন খাওয়ার অভ্যাস আমার নেই ম্যাডাম। তাছাড়া নিজের দায়িত্বের প্রতি অবহেলা আমি করতে পারবো না। ইস, নাছুর বান্দা। হুঁ। ঠিক আছে, চলো। কোথায় যাবেন? জাহান্নামে। আরে আরে আরে, আমার ওড়না, আমার ওড়না। এই, ওড়নাটা নিয়ে এসো। লোকটাকে এসা বোকা বানিয়েছে, জীবন ভর মনে রাখবে। সাথে থাকলে দোষ কি তো? ও তো তোর বডিগার্ড। আরে রাখ তোর বডিগার্ড। বডিগার্ডের পরোয়া এই রুমা করে না। এ কি, তুমি এখানে? আপনি যেখানে, আমার তো সেখানে থাকার কথা ম্যাডাম। আমি তো বলেছি তোমাকে এখানে দরকার নেই। ঝোঁকের মাথায় চাকরি দিয়েছি বলে মাথা কিনে নিয়েছো? আপনি শুধু শুধু উত্তেজিত হচ্ছেন ম্যাডাম। উত্তেজিত হব, 100 বার হব, তাতে তোমার কি? না, আমার আর কি। উত্তেজনা রক্তের চাপ বাড়ে, ডাক্তাররা বলে। গাড়িতে উঠুন। কোনো প্রয়োজন হবে না, হ্যাঁ? আমরা হেঁটেই যেতে পারবো। এই, চলে আয় তোরা।
হায় আল্লাহ, হায়। বাপি, তোমার অ্যাপয়েন্ট করা নতুন বডিগার্ডটা না দারুণ। কোনো অজুহাতে আমাকে চোখের আড়াল করতে চায় না। গুড, ভেরি গুড। আমিও ঠিক এমনটি চেয়েছিলাম। আচ্ছা, ওর বেতন বাড়িয়ে দিলে কেমন হয়? হুম হুম, খুব ভালো হয়। ভয় শুধু একটাই, যেভাবে গার্ড দিচ্ছে কোন দিনটা আমার সাথে সাথে বাথরুমেও ঢুকে পড়ে। আরে না না, অত বোকাও নয়। বোকার হত্যা। এটা তুমি? আমি রুনা। ও, বুঝতে পেরেছি, ভাইয়া তো আপনাদের ওখানে চাকরি করে। আপনি জানলেন কি করে? ভাইয়া বলেছে। ভাইয়া একটু বাইরে গেছে, এক্ষুনি চলে আসবে। আপনি ভেতরে চলুন। তার আগে যে আমাকে এত সহজে চিনে ফেললো, তার পরিচয়? নাম শানু, ভাইয়ার আদরের ছোট বোন, অন্ধ। বোন, আমি তোমার কাছে অনেক বড় অপরাধ করে বসে আছি। বলো বোন, আমাকে ক্ষমা করে দেবে? ক্ষমা তুমি না চাইলেও পাবে। এখন বলো, অপরাধটা কি? সেদিন তুমি একটা গাড়ি চাপা পড়তে পড়তে বেঁচে গিয়েছিলে না? ওই গাড়িটা কে চালিয়েছিল জানো? কে? আমি। তুমি? হ্যাঁ বোন, সেদিন আমি শুধু তোমার সাথে দুষ্টুমি করতে চেয়েছিলাম। আমি জানতাম না তুমি অন্ধ। আমাকে আমাকে তুমি... থাক, আর একটি কথাও নয়। এখন চলো তো, তোমাকে মার কাছে নিয়ে যাই। কই, এসো, চলো। মা, ও মা, দেখো কে এসেছে। কে রে? ওর নাম রুনা, ভাইয়া ওদের ওখানে কাজ করে। বসো মা। আমি ভাত খাবো। ভাত খাবে? বেশ, তুমি বসো, আমি এনে দিচ্ছি। আমি এখান থেকে খাবো, আপনার হাতে খাবো। এ তো রতনের ভাত, আমি তোমার জন্য আলাদা। আমি রতনের ভাতই খাবো। মা, এবার চালা সামলাও। পাগলিনি। শানু, তুই ওর সাথে বসে গল্প কর, আমি হাতের কাজটা সেরে এক্ষুনি আসছি। আচ্ছা মা। নাও। ওই ভাইয়া এলো, আমি যাই। কি আপনি এখানে? আপনার খুঁজে এসেছিলাম। আপনি? হঠাৎ তুমি থেকে আপনি? এত বড় প্রমোশন? ভদ্রলোকদের প্রথম প্রথম আপনিই বলতে হয়। তারপর? জানি না, সেটা আপনার ব্যাপার, কিন্তু সপ্তাহে একটা ছুটির দিন, তাও এখানে এসে হাজির। অনেক সময় ছুটির দিনে ওভারটাইম করতে হয়, সেটা বুঝি জানা নেই? জানার দরকার নেই, আমি চাকরি ছেড়ে দেব। বললেই হলো, কমলি ছাড়লেও কম্বল নিয়ে চড়ে গা। চলুন আমার সাথে। কোথায়? জাহান্নামে।
আরে আমি কি একা একা হাঁটবো? বান্ধবীদের ফেলে যখন একা এসেছেন তখন তো একাই হাঁটতে হবে ম্যাডাম। ওদের হইচই আমার ভালো লাগে না। হইচই ভালো লাগে না? আপনার মাথা ঠিক আছে তো ম্যাডাম? কেন? মানুষের মনের পরিবর্তন হতে পারে না? পারে, নিশ্চয়ই পারে, কিন্তু আপনার বিশ্বাস হয় না। আচ্ছা, লোকটাকে এমনিতেই সহ্য করতে পারছিলাম না, হঠাৎ আমার এমন ভিনরতি হলো কেন? একা একা সাগর পাড়ে ডেকে নিয়ে এলাম। পাগলামির একটা সীমা আছে, একটা মাত্র বন্ধের দিন, তাও শান্তিতে থাকতে দেবে না, একা একা সাগর পাড়ে ধরে নিয়ে এসেছে। ওকে ধীরে ধীরে এত ভালো লাগছে কেন? ধুর ছাই, কিছুই বুঝতে পারছি না। চাকরি করতে গিয়ে উটকো ঝামেলে ফেসে যাবো না তো? আচ্ছা, ভালো যখন লেগেই গেছে, গোপন করে লাভ কি? আসলে রুনা মেয়েটি খারাপ না। ভালোই যখন বাসলাম, তখন কেন এত দ্বিধা, কেন এত দ্বন্দ্ব? রুনা কি চায়? কেন তো কাছে আসছে? হয়েছে, আরো কাছে আসছে। পাপা, কি মা? কিছু টাকা দাও না। কত? এই ধরো 50,000। 50,000? এত টাকা দিয়ে কি করবি? পানিতে ঢেলে দেবো। তোর পাগলি, টাকা কি কেউ পানিতে ফেলে? হ্যাঁ, তাহলে আবার জিজ্ঞেস করছো কেন? দেবে কিনা বলো। আমি একটু কাজে ব্যস্ত মা। বেডরুমের ড্রয়ারের চাবি আছে, বের করে নাও কি? থ্যাংক ইউ বাবা। থ্যাংক ইউ। পাগলি মেয়ে। হ্যাঁ, দেখি। বলছিলাম কি, একসঙ্গে এতগুলো টাকা মানে ওর হাতে দেওয়া কি ঠিক হলো আঙ্কেল? কি করব? ওর মুখ কালো দেখলে আমার বুকের ভেতরটা যে মোচড় দিয়ে ওঠে আকবর। ও আর কটা টাকা নষ্ট করবে? আমার তো টাকার অভাব নেই। কথাটা আপনি আর আমি যেমন জানি, ঠিক তেমনি এই শহরের অনেকেই তা জানে, আর তাই সেই সুযোগটাই কেউ হয়তো নিতে চাইছে। কি বলতে চাও তুমি? না, আমি বাদলের কথা বলছিলাম। সোনার খনির সন্ধান পেয়ে গেছে সে। এখন মাঝে মাঝে আপনার মেয়েকে টাকা দিতে হবে। আকবর, তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না। এই টাকার সাথে বাদলের কি সম্পর্ক? সম্পর্ক তো থাকার কথা নয় আঙ্কেল, হিসেবে তাই বলে। কিন্তু আপনি বোধহয় খবর রাখেন না, আপনার কন্যার সাথে যার বডিগার্ডের সম্পর্ক, সে সম্পর্ক অনেক উন্নত হয়েছে। শেষ পর্যন্ত ওই মন দেয়া নেওয়া পর্যন্ত তো নই। মালিকের মেয়ে সম্পর্কে মুখ সামলেই তো কথা বলা উচিত। কিন্তু আপনি একদিন আমাদেরকে মিথ্যে আশ্বাস দিয়েছিলেন যে আমার ছোট ভাই কামালের হাতে আপনি আপনার মেয়েকে তুলে দেবেন। মিথ্যা আশ্বাস যে জাফর খান কাউকে দেয় না, সে কথা তোমাকে মনে করিয়ে দিতে হবে। কিন্তু রুনা কি আপনার কথা মেনে নেবে? মেনে নিতে বাধ্য করা হবে। এই জাফর খানের নরম দিকটাই তোমরা দেখেছো। এখনই প্রয়োজনে সে কত শক্ত হতে পারে। তাই করুন আঙ্কেল, এখনো সময় আছে। বাদলের হাত থেকে রুনাকে বাঁচান। তুমি এই টাকাগুলো রাখো। এই যে অনেক টাকা, এত টাকা কোথায় পেলে? আমাকে দিচ্ছ কেন? এই টাকা দিয়ে শানুর চোখের চিকিৎসা করতে হবে। হ্যাঁ, ভয় নেই, চুরি করে আনিনি, বাবার কাছ থেকে চেয়ে নিয়ে এসেছি। তোমার বাবার টাকা আমি নেবো কেন? যে মুহূর্তে এই টাকা বাবার কাছ থেকে চেয়ে নিয়ে এসেছি, সেই মুহূর্তে থেকে টাকাগুলো আমার। না রুনা, এ হয় না। টাকা তুমি ফিরিয়ে নিয়ে যাও। মা, আপনি ওকে একটু বুঝিয়ে বলুন। আপনারা কি চান না শানুর চোখ ভালো হোক, শানু আবার দেখতে পাক? মা, আহা, একটা কথা তুমি কেন বুঝতে পারছো না রুনা? আমি শানুর বড় ভাই, এই দায়িত্ব পালন করার ভার একান্তই আমার। আমার বোনের চিকিৎসার টাকা আমাকে জোগাড় করতে হবে মেহনত করে, কারো করুণা ভিক্ষা করে নয়। কি বললে? আমি তোমাদের করুণা করছি? আমি তোমাদের কেউ নই।
আমি তোমার মাকে মা ডাকিনি, তোমার বোনকে বোন ডাকিনি। কিন্তু লোকে তো সে কথা বুঝবে না রুনা। কে কি বুঝবে না বুঝবে, কি বলবে না বলবে, তার উপর ভরসা করে যখন এতকাল পথ চলিনি, বাকিটুকু চলতে পারবো। আপনি জানেন না মা, আপনার এই মেয়ে বড় জেদি মেয়ে। আজ যদি নিরাশ করে ফিরিয়ে দেন তাহলে হয়তো হয়তো রুনা, তুমি তো আমাকে চেনো বাদল, তারপরও আমাকে ফিরিয়ে দেবে। শানু, লক্ষ্মী বোন আমার, তুইও আমাকে ফিরিয়ে দিবি। আজ যদি তোর প্রতি আমার কোনো কর্তব্য আছে বলে ভুল করে জেনে থাকিস, তুই আমার সেই কর্তব্য বোধকে অপমান করবি। বল শানু, পারবি বোন? কে তোমাকে অপমান করবে? কার এত বড় সাহস রুনা? মা, ভাইয়া, যদি ভাবো স্বার্থপরের মতো নিজের দিকটা দেখছি, তাহলে আমি বড় দুঃখ পাবো। শুধু এটুকু অনুরোধ করব, ওকে ফিরিয়ে ওর মনে কষ্ট দিও না মা। ও বড় সহজ সরল, ওকে দুঃখ দিলে যে আমাদেরই পাপ হবে মা। ঠিক আছে, তুই যখন বলছিস দাও রুনা, আমি কালী ডাক্তারের কাছে যাব। দাঁড়াও, কোথায় গিয়েছিলে? কেন বাপি? প্রশ্ন নয়, জবাব দাও। বাদলের বাড়ি কেন গিয়েছিলে? 50,000 টাকা কি করেছো? বাপি, তুমি আমার সাথে অমন করে কথা বলছো কেন? চুপ! তোমার অনেক উৎপাত আমি সহ্য করেছি, কখনো ভাবিনি এতখানি অনুৎপাতে নেমে যাবে তুমি। শেষ পর্যন্ত একটা কুড়ির ছেলের সঙ্গে ফষ্টি নষ্টি, বেয়াদব বেহায়া মেয়ে কোথাকার। বাপি, আমি 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 ওকে ভালোবাসি। ওকে মারবেন না, ওকে মারছেন কেন? সামান্য একটা কুড়ির ছেলের সাথে প্রেম করছে, ঘর থেকে টাকা নিয়ে গিয়ে কুড়ির ছেলে বাদলকে প্রমাণ বাড়াবার স্বপ্ন দেখছে। ভেবেছি কি আমার মান মর্যাদা অহংকার একটা কুড়ির ঘরে বিকিয়ে দেবো? অসম্ভব। ঘর থেকে ওর বাইরে যাওয়া বন্ধ, দরকার হলে পায়ে শিকড় বেঁধে দেবে, এ আমার হুকুম। বাপি, এত নিষ্ঠুর হইও না বাপি, এত নিষ্ঠুর তুমি হইও না। বল আমার বাবা কোথায়? বল আমার বাবা কোথায়? প্রচন্ড রক্তপাতের সময় জরুরি কাজ হলো দেহ অতি রক্ত বেড়ে গেলে মানুষ মারা যেতে পারে। দেহ থেকে অতিরিক্ত রক্ত বেড়ে গেলে মানুষ মারা যেতে পারে। রক্ত শূন্য হয়ে মানুষ মারা যেতে পারে। দেহতে রক্ত বেড়ে গেলে মানুষ মারা যেতে পারে। প্রচন্ড রক্তপাতের সময় ভাই এসেছে। রতন, দরজা খুলিস না। কথা বলছিস না কেন?
বাদল, শানু, রতন কি ঘুমিয়ে পড়েছিস? কোথায় গেলি? শানু! কে যেন বুবুর সর্বনাশ করে গেছে। আমি বুবুকে বাঁচাতে পারলাম না, আমিও বাঁচতে পারলাম না। ভাইয়া, ভাইয়া যদি আমাকে ঘুম শিখাতো, ভাইয়া। বেঁচে আছে। এখন কেমন লাগছে? ভালো, কিন্তু আপনি? আমি এখানকার থানা ইনচার্জ ফিরোজ খান। আপনি? আপনার কথা অনেক শুনেছি। আমার কথা শুনেছেন? কার কাছে? আমার মায়ের কাছে, আমার বোনের কাছে। শানু আমার ছোট বোন। ও, আপনার নাম বাদল। ভালোই হলো পরিচয় হয়ে। এইবার বলুন তো, এই অবস্থা কি করে হলো? কারা আপনাকে আঘাত করেছে? ওদের আমি চিনতে পেরেছি দারোগা সাহেব। ওরাই আমার বাবাকে পুরস্কারের লোভ দেখিয়ে ডেকে নিয়ে গিয়েছিল ওদের মালিক জাফর খানের কাছে। কিন্তু জাফর খান তো আমার কাছে সে কথা স্বীকার করেনি। ওরা যে তারই লোক, আপনি কি করে প্রমাণ করবেন? প্রমাণ আমি দিতে পারবো দারোগা সাহেব, শুধু সময়ের ব্যাপার। চলি। চলুন, আপনাকে এগিয়ে দিয়ে আসি। ধন্যবাদ, আমি একাই যেতে পারবো। চলি। শানু, রুনার টাকাটা কি করেছিস ভাইয়া? কেন রে? রুনাকে তুই টাকাটা ফেরত দিয়া। আমি চোখের চিকিৎসা করাবো না। শানু, যে চোখ দিয়ে আমি রতনকে দেখতে পাবো না, সেই চোখের আমার দরকার নেই ভাইয়া। শানু, ভাল লাগে তোর, এই টাকাটা ফিরিয়ে দিয়ায়। যদি মরে যাওয়া ভাই রতনকে ভালোবাসিস, যদি এই অন্ধবনকে ভালোবাসিস। তুমি? আমি রুনার সাথে একটু দেখা করতে চাই। কোটিপতি জাফর খানের একমাত্র মেয়ের নাম আদরের সঙ্গে উচ্চারণ করো। রুনাকে কি দরকার? তার কিছু টাকা ছিল আমার কাছে, ফিরিয়ে দিতে এসেছি। কত টাকা? 50,000। রুনার টাকা তোমার কাছে কেন? আমার অন্ধ বোনের চিকিৎসার জন্য দিয়েছিলেন, এখন আর প্রয়োজন নেই। বলো কি, টাকা ছাড়াই ভালো হয়ে গেল নাকি? না স্যার, ভালো হয়নি। তবে আমার বোন এই টাকায় চিকিৎসা করতে রাজি নয়। টাকাটা নিন স্যার। তার সাথে কি একবার? না, তার সঙ্গে তোমার দেখা হবে না। তোমার চাকরি থেকে তোমাকে বরখাস্ত করা হলো। আমার অপরাধ? আবার বলছো অপরাধ কি? চাকরিতে চুল নেই, বগলে হাউসের বাবরি। সামান্য একটা কুলির ছেলে হয়ে তুমি এত বড় বাড়ির একমাত্র জামাই হওয়ার স্বপ্ন দেখছো? আবার বলছে আঙ্কেল অপরাধ কি? ও, এই কথা। তাহলে কথাটা বলেই ফেলি। মনে রাখবেন, এক হাতে কখনো তালি বাজে না, আর দুই হাতে যখন তালি বেজেই গেছে, তখন সে তালি থামানোর সাধ্য আপনাদের কেন,
পৃথিবীর কারণেই, সে যত বড় কোটিপতি আপনারা হন না কেন। চলি। প্লিজ আঙ্কেল, উত্তেজিত হবেন না, আপনার ব্লাড প্রেশার বেড়ে যাবে। যান, উপরে যান। ভাইয়া, শ্যানু, তুই কিছু বল, যাতে এই শয়তানটাকে খুঁজে বের করে তোর সামনে এনে শাস্তি দিতে পারি। বল শ্যানু, একটা কিছু বল। ভাইয়া, আমি ওর জুতোর শব্দ শুনলে চিনতে পারবো। জুতোর শব্দ শুনলে তুই চিনতে পারবি? ওকে ওকে আমি কোথা থেকে খুঁজে বের করবো? বাদল থেকে পাগল হয়ে গেছে। হ্যাঁ মা, হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। শানু, শোন, সে লোক নয় ভাইয়া। তুই শানুর সর্বনাশ না করলেও আরেকটি মেয়ের সর্বনাশ করতে চেয়েছিলি, তাই তোকে আমি ছাড়বো না। চল থানায়, চল চল। বাদল, বাদল, চল। এই হারামজাদা একটা মেয়ের ইজ্জত নষ্ট করতে চেয়েছিল। সেন্ট্রিং, ওকে নিয়ে যাও। বাদল শোনো, আমি শানুর সঙ্গে একটু কথা বলতে চাই। দোহাই আপনার, আপনি ওর সামনে যাবেন না, ওকে ওর নিজের মতো থাকতে দিন। স্যার, একটা গোপন আধাখানা সংবাদ পেয়েছি। কোথায়? জিমাপুঞ্জির বস্তিতে। ঠিক আছে, আমি আসছি। খান, ইন্সপেক্টর ফিরোজ খান। খান, ইন্সপেক্টর ফিরোজ খান। হালদার, সব কটাকে বেঁধে গাড়িতে তোলো। আমি ভিতরটা সার্চ করে আসছি।
হট হট হাট এখান থেকে এক এক করে হাঁটবি হাট হাট শানু শোন এখানে কেউ নেই ভাইয়া। বাদল, পুলিশের হাত থেকে আসামি ছিনিয়ে এনে তুমি অপরাধ করেছো। বাবা, ও স্বামীর জন্য পাগল হয়ে গেছে। আমি মা হয়ে তোমার কাছে হাত জোর করে বলছি, ওর মানসিক অবস্থাটা বিবেচনা করে এবারের মতো বাদলকে ক্ষমা করে দাও বাবা। বাদল এ ধরনের অপরাধ আর করবে না বাবা। বাদল, মার কথা মনে রাখলে আমি খুশি হব। আরেকটি কথা, নিজের হাতে আইন তুলে না নিয়ে আইনের প্রতি বিশ্বাস রেখো। মনে রেখো, অপরাধীর জন্যই আইন তৈরি হয়েছে। শানু সর্বনাশকারী আর রতনের হত্যাকারীকে খুঁজে বের করার দায়িত্ব পুলিশের। চল। বাদল, রতনের খুনিয়া শানু সর্বনাশের জানোয়ারটাকে তুই খুঁজে পাবি না। এক আসামিকে ধরার জন্য তুই হাজার শত্রুর জন্ম দিস না বাবা। মা, কোনো অপরাধী দেখলে আমার মনে হয় এই বুঝি রতনের খুনি, এই বুঝি সেই কুত্তাটা যে আমার বোনের সর্বনাশ করে পালিয়ে গেছে। বিশ্বাস করো মা, তখন আমার আর কিছুই মনে থাকে না। বাঁচার কথা মনে থাকে না, মরণের কোনো ভয় থাকে না। শুধু মনে পড়ে রতন যেন বলছে, ভাইয়া আমার মৃত্যুর জন্য তুই দায়ী, ভাইয়া তুই দায়ী। আমি সব বুঝি, তবু আমার কথা ভেবে, শানুর কথা ভেবে আমাকে তুই কথা দে। আর কারোর উপর তুই হাত তুলবি না, কাউকে ধরে আনবি না, কাউকে মারবি না। কথা তোমাকে দিতে পারি মা, কিন্তু রাখতে হয়তো পারবো না। কেন পারবি না? রতনের কথা, শানুর কথা মনে পড়তে হয়তো তোমার কথা ভুলে যাব মা। ভুলে যাবি? হ্যাঁ মা, হ্যাঁ। সেদিন তোর জন্য দরগা থেকে বাবার দিয়ে ওই তাবিজটা নিয়ে এসেছিলাম, আজ আমি নিজের হাতে পরিয়ে দিলাম। এই তাবিজ যতক্ষণ তোর গলায় থাকবে তুই মারামারি করতে পারবি না। বেশ, আমি তোমাকে কথা দিচ্ছি মা। তোমাকে কথা দেওয়ার জন্য আমার বুকের ভিতর যত কষ্টই হোক, আমি আর কাউকে আঘাত করব না। তোর আমাকে স্বার্থপর মনে করিস না, প্রতিশোধ আমিও চাই, কিন্তু রতনের মতো তোর বুক লাল হোক আমি চাই না, আমি চাই না। কুম্ফু শিখবি শানু? কেন ভাইয়া? নিজেকে বাঁচাবার জন্য। আমি কি বেঁচে আছি ভাইয়া? শানু,
শেখাতেই যদি চাইলে কেন আগে শেখালে না? তাহলে তো আমার সবকিছু হারাতে হতো না। কিন্তু তোর যে কুম্ফু শিখতেই হবে শানু। কেন কেন শিখবো? প্রতিশোধ দিবি না? প্রতিশোধ? হ্যাঁ, চোখে দেখতে পাস না, কিন্তু শব্দ শুনে ঠিকই বুঝতে পারিস। তোকে শিখতে হবে কেন জানিস? ওই শয়তানটা যদি কখনো তোর সামনে পড়ে যায় আর ওর পায়ের শব্দ শুনে যদি ওকে চিনতে পারিস, তখন যেন তোর দুর্বলতার সুযোগ নিয়ে ও পালিয়ে যেতে না পারে। হ্যাঁ, আমি শিখবো ভাইয়া, আমি শিখবো। বাদল ভাই, বাদল ভাই, হ্যাঁ, সর্বনাশ হয়ে গেছে বাদল ভাই। কি হয়েছে খুলে বল। ওই ফ্যাক্টরিতে রবির মাথা থেকে বোঝা পড়ে যেতে বড় ভেঙে সোনা বেরিয়েছে। কি বললি? হ্যাঁ বাদল ভাই, মালিক তাকে ডেকে নিয়ে গেছে ফ্যাক্টরিতে পুরস্কার দেবে বলে। এত রাত হয়ে গেল।
বাবা, সেই চাবি যতক্ষণ তোর গলায় থাকবি তুই মারামারি করতে পারবি না। পৃথিবীতে ভালোবাসা নেই রে। তোমাদের কতজনকে মনে মনে ভালোবাসলাম, কাউকে মুখ ফুটে বলতে পারলাম না। এই একজনকে মনের কথা বললাম, ভালোবাসা পেলাম, সেও বাঁচল না। তবু এই শান্তি আমি আমার রবির সাথে বাদল, তুই আবার আমার নিষেধ অমান্য করেছিস, তুই মারামারি করে এসেছিস, তুই মানুষ খুন করেছিস। খবরদার, ওই লাশ নিয়ে তুই আমার বাড়িতে ঢুকতে পারবি না। আমি তোকে আঘাত করতে নিষেধ করেছিলাম। খবরদার বলছি বাদল, তুই ওটা নিয়ে ওখান থেকে চলে যা। তোর বাবা ফিরে এলে কি বলবো আমি তাকে? বলবো আমার ছেলে খুনি?
চলে যা ওখানে, যা বলছি, যা যা। মা, ভাইয়া ফিরেছে মা, যা বলছি, যা যা। কি হলো মা, কি হলো ভাইয়া? কথা বলছি না কেন? আমি আমার কথা রেখেছি মা, বাবাকে তোমার বাবা? কাছে ফিরিয়ে এনেছি। কোথায় বাবা? বাবা কথা বলছি না কেন? মা, কাউকে আঘাত না করার জন্য তুমি আমার গলায় যে তাবিজ পরিয়ে দিয়েছিলে, ওই দেখো বাবার লাশ সেই তাবিজ আমার গলা থেকে খুলে দিয়েছে মা, খুলে দিয়েছে। বাবার লাশ? যে সাদা কাপড় তোমার কাছ থেকে একদিন আমি কেড়ে নিয়েছিলাম, সে কাপড় আজ আমাকে তুলে দিতে হলো। তোমার কথাই ঠিক হয়েছে মা, তোমার কথাই ঠিক হয়েছে। বাবা আমাকে তার খুনের প্রতিশোধ দিতে বলছে মা, প্রতিশোধ। পেরেছি, ওদের ডালপাল আমি ভেঙে দিয়েছি, সেবার ভাঙবো আমি 20টা হাত। কি বলছো মা? আকবর, আকবরের এই কাজ? হ্যাঁ আঙ্কেল, আমি যা বলছি সব সত্যি। ফ্যাক্টরির গুদামে গফুর শেখের লাশ পাওয়া গেছে। গফুর শেখের লাশ? হ্যাঁ, আর আপনার ব্যাংকের সমস্ত টাকা আমার স্বামী আত্মসাৎ করেছে। এখনো সময় আছে আঙ্কেল, আপনি কিছু করুন, নইলে সর্বনাশ হয়ে যাবে। ঠিক আছে মা, তুমি এখন যাও, আমি এক্ষুনি সব জায়গায় ফোন করে খবর নিচ্ছি। আকবর, বড় সাহেব ও ম্যাম সাহেবকে ধরে নিয়ে গেল। হ্যাঁ, চলো চলো। বাতুল ভাই, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? বড় সাহেব ও ম্যাম সাহেবকে ধরে নিয়ে গেছে। কে? ম্যানেজার সাহেব। কে? হ্যাঁ বাতুল ভাই, সব ওই ম্যানেজারের চক্রান্ত। বড় সাহেব ও ম্যাম সাহেবকে ওদের হাত থেকে বাঁচান বাদল ভাই। আকবর, আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি, স্নেহ দিয়ে তোকে বড় করেছি, বিশ্বাস করে তো। বিশ্বাস? হ্যাঁ বিশ্বাস, কিন্তু তোমরা তো জেনে ফেলেছো সব কিছু। যেমন জেনে ফেলেছিল গফুর শেখ, তাকে আমি না ওই আজরাইলটা ঠান্ডা শীতল বরফের মধ্যে চিরতরে ঘুম পাড়িয়ে দিয়েছে। কারণ সে সোনার মূর্তি। অবশ্যই এ ঘটনা জেনে গেছে বাদল, গফুর শেখের ছেলে, তাকেও মরে যেতে হবে। কি আসতে পারে? তুই আমার বাবাকে খুন করেছিস, আমি আমার বাবার খুনের বদলা নিতে এসেছি। অন্ধ মেয়ে, বাবার খুনের বদলা চায়। হারামজাদিকে! একের ভেতরে দুই। যাও!
সাতটার খবর জানানো উচিত। ঠিক বলেছিস। চল। Demolition! Hey! Get the bell! দুটো মাত্র লোক, তার মধ্যে একটি মেয়ে, তাও আবার অন্ধ। তোমার এতগুলো লোক, আমার কাজ আমাকে করতে হবে। দাও। কামাল, তুই ভাইয়া, এই সেই শব্দ। কি বলছিস তুই? ও তো আমার বন্ধু কামাল। আল্লাহর কসম লাগে ভাইয়া, এই সেই শব্দ, এই সেই লোক। হ্যাঁ, আমি সেই লোক। আমি তোর বোনের সর্বনাশ করেছি এই জন্য যে আমি যে রুনাকে ভালোবেসেছিলাম, যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, সেই রুনাকে তুই কেড়ে নিলি। তুই আমার হৃদয়ে ছবল মেরেছিস, আমি তোর কলিজা ছিঁড়ে নিয়েছি। এবার ভাইয়া,
বাদল 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 আকবর খান 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 আমি কাপুরুষ নই, তাই তোকে শেষবারের মতো বাঁচার সুযোগ দেব। বন্ধু হয়ে তুই আমার অন্ধ বোনের ইজ্জত নিয়েছিস, তাই তোর চোখ বেঁধে সেই সুযোগ দিচ্ছি। আমার চোখ আমি বেঁধে নেব। তোর ডান হাতের নিচে একটি পিস্তল, আমার ডান হাতের নিচে একটি পিস্তল থাকবে। আমার বোন হাঁটবে, ওর হাত আর থেমে গেলেই তুইও গুলি করার সুযোগ পাবি, আমিও পাবো। হাত ছাড়ো।
ইন্সপেক্টর সাহেব, হ্যাঁ আমি। তোমার গুলিটি ওই ওয়ালে লেগেছে। তুমি মার্শাল আর্টে এক্সপার্ট হলেও পিস্তলে নয়। ইন্সপেক্টর সাহেব, সব জানোয়ারদের বিষ দাঁত আমরা ভেঙে দিয়েছি, কিন্তু কি লাভ হয়েছে? আমি কি ফিরে পেয়েছি আমার বাবাকে? আমি কি ফিরে পেয়েছি আমার বোনের ইজ্জত? কে ফিরিয়ে দেবে আমার বোনের ইজ্জত? আমি ফিরিয়ে দেবো তোমার বোনের ইজ্জত। কে বিয়ে করবে আমার বোনকে? আমি বিয়ে করব। ইন্সপেক্টর সাহেব, হ্যাঁ বাদল, শানুকে আমি বিয়ে করব। কারণ শানু তো কোনো পাপ করেনি। যে পাপিষ্ট পাপ করেছে সে তা প্রায়শ্চিত্ত করেছে। এতে এতে ওর তো কোনো অপরাধ নেই। স্বাধীনতা যুদ্ধে হাজার হাজার বীরাঙ্গনা মা বোনকে যদি আমরা স্বীকৃতি দিতে পারি, তাহলে তোমার অন্ধবনের অপরাধ কোথায়? সবার উপরে শানুকে আমি ভালোবাসি। ওর চোখ আমি ভালো করব। ওকে আমি স্বেচ্ছায় বিয়ে করব। যদি যদি তোমাদের অমত না থাকে। ইন্সপেক্টর সাহেব, শানু,